গণতান্ত্রিক আন্দোলনের যে সংগঠনগুলো আজকে যেগুলোর অস্তিত্ব আমরা দেখি, তার প্রায় 3/4 সারা ত্রিপুরায় যেমন তখন ছিল না। গৌরী ভট্টাচার্যের যে এলাকা থেকে তিনি একজন মহিলা হিসেবে পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছিলেন, সেই এলাকাতে এই সংগঠনগুলির তেমন কোনো অস্তিত্ব ছিল না। সেই সময়ে গৌরী ভট্টাচার্যের নাম ছড়িয়ে পড়তে শুরু করে। দুর্ধর্ষ কংগ্রেস হাত তোলা ভোটের নামে গ্রামের যারা দল, কংগ্রেসের যারা পৃষ্ঠপোষক, তারাই কংগ্রেসকে গ্রামে রক্ষণাবেক্ষণ করে। তাদের পছন্দের লোকরাই তাদের উপস্থিতিতে যারা হাত তুলে ভোট দিতে আসেন, ইচ্ছার বিরুদ্ধ তাদেরকে ভোট দিতে বাধ্য হতে। এরকম পরিস্থিতিতে প্রগতিশীল ভাবনা চিন্তার অধিকারী গৌরী ভট্টাচার্যের মতো একজন মহিলা প্রধান হয়েছেন, এটা সেই সময়ে সাধারণ একটা বিষয় ছিল না। আজকে হয়তো যারা এই সময় উপস্থিত হয়ে কথাবার্তা শুনছেন, তাদের অন্তত আমি বলবো 3/4 নূতন, 1/4 যারা পুরনো, সেই সময় থেকে কাজ করতে অভ্যস্ত, তারা সেদিন গৌরী ভট্টাচার্যের এই যে জয়, তার গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি গভীরভাবে উপলব্ধি করেছিলেন, যে একটা পরিবর্তনের হাওয়া হয়, বইবার সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে। আমি কথাটা বললাম যে নাম জানতাম, চেহারা চিনে, কিন্তু তারপর থেকেই তার পরিচিতি সেখানে বাড়তে থাকে। এবং আর একটা পরিচয়ে তিনি পরিচিত ছিলেন, বিশ্বনাথ দারোগার স্ত্রী। স্বাভাবিক কারণে আমার মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হলো, এই ভদ্রলোককে দারোগার স্ত্রী প্রগতিশীল আন্দোলন অনুসরণ করে কমিউনিস্টের নৈতিক সমর্থনের উপর ভিত্তিতে পঞ্চায়েত নির্বাচনে জয়যুক্ত হয়ে প্রধান হলেন, দারোগাবাবু কিরকম দারোগাবু? এই দারোগাবাবু সম্পর্কে না বললে গৌরী ভট্টাচার্য সম্পর্কে বলা সম্পূর্ণ হবে না। তাকে বাদ দিয়ে যদি কেউ গৌরী ভট্টাচার্যকে আলোচনা করার চেষ্টা করেন, এটা হবে গৌরী ভট্টাচার্য সম্পর্কে অর্ধেক আলোচনা। বিশ্বনাথ বাবুকে বাদ দিয়ে গৌরী ভট্টাচার্য না